গত 12ই ডিসেম্বর জুমার নামাজ শেষে ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদী যখন নির্বাচনী প্রচারণার জন্য অটোরিকশা যোগে যাচ্ছিলেন, ঠিক সেই সময় তার অটোরিকশার পেছনে একজন মোটরসাইকেল আরোহী তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলি মাথার এক পাশ দিয়ে ঢোকে এবং অপর পাশ দিয়ে বেরিয়ে যায়। মোটরসাইকেলে দুজন ছিলেন, একজন শুটার আর একজন চালক। দুজনই হেলমেট পরিহিত অবস্থায় ছিলেন। তারা শুটার গুলি করে এবং নির্বিঘ্নে সেই জায়গা থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। এটা অবাক করার বিষয় যে ওসমান হাদীকে গুলি করার পরে ঢাকা শহর থেকে নির্বিঘ্নে এই শুটার পালিয়ে যেতে সক্ষম হয়। গুলি করার 1 ঘন্টার মধ্যেই অনলাইন সংবাদ মাধ্যম এবং ফ্যাক্ট চেকিং ডিসেন্ট এই শুটারের সমস্ত পরিচয় তুলে ধরে, ছবি সহ। কিন্তু আমাদের দেশের পুলিশ বা গোয়েন্দা সংস্থা এটা বের করতে অনেক সময় নেয়। আশ্চর্য হলাম যে এই ঢাকার মতো ব্যস্ত একটা শহর থেকে কিভাবে এই এত বড় মাপের বলবো আমি যে ওসমান হাদীর মতো একজন জনপ্রিয় লোককে শ্যুট করে ঢাকা শহর থেকে পালাতে পারে। কারণ ঢাকা শহরের পয়েন্টে বিভিন্ন পয়েন্টে পুলিশ আছে। যদি পুলিশ বিভাগ, পুলিশের যে অধিদপ্তর রয়েছে সেখান থেকে যদি তারা তৎপর হতেন, তারপরে ডিএমপি কমিশনার যদি তৎপর হতেন, তারপরে গোয়েন্দা বিভাগ যদি তৎপর থাকতেন, এক কথায়, তাহলে তো এই ঢাকা শহর থেকে পালানোর সুযোগ পেতেন না শুটার। কারণ তার পরিচয় ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে। শুধু তাই নয়, তারা ট্রেনে উঠেছে, সিলেটগামী ট্রেনে উঠেছে, তারপর সেখান থেকে আবার মাইক্রোতে উঠেছে, কিছু দূর যাওয়ার পর মাইক্রো চেঞ্জ করেছে, আবার একটা মাইক্রোতে উঠেছে এবং সীমান্তবর্তী পর্যন্ত তারা পৌঁছেছে। এই যাতায়াতের যে পথটা, এটা কেউ ক্লিয়ার করে দিয়েছে, কোনো পক্ষ। কারণ এই পুলিশ বাহিনী বা গোয়েন্দা বিভাগের উপর প্রভাব খাটিয়ে কোনো পক্ষ তাদের পালিয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছে। যদি এই প্রভাব পুলিশের উপরে না থাকতো, গোয়েন্দা বিভাগের উপরে না থাকতো, তাহলে অবশ্যই এই শুটার ধরা পড়ত। কারণ কোন পথ দিয়ে শুটার যাবে সেই পথটা ক্লিয়ার করা। একটা আশ্চর্যের বিষয় যে শুটার এর পরিচয়টা দিচ্ছে। এই শুটার হলো ফয়সাল করিম মাসুদ। এনার এই শুটারের প্রিভিয়াস রেকর্ড রয়েছে। উনি 11 তারিখে অর্থাৎ 11 নভেম্বরে অস্ত্রসহ র্যাবের হাতে গ্রেপ্তার হন। আর এই অল্প সময়ের মধ্যে তাকে জামিন করিয়েছেন বিএনপিপন্থী আইনজীবী মাহফুজার রহমান এবং ব্যারিস্টার কায়সার কামাল। অবাক হওয়ার মতো বিষয়। কারণ যে এই ধরনের শুটার, যারা প্রশিক্ষিত শুটার, নির্বাচনের আগে নির্বাচন যাতে সুষ্ঠু নিরপেক্ষ হয়, এই ধরনের শুটার এদের জেলে থাকার কথা। অথচ এই ধরনের শুটারদেরকে নিয়ে আসা হয়েছে জেল থেকে বের করে, এবং এই কাজগুলো করেছে বিএনপিপন্থী আইনজীবী। তাহলে বুঝতে হবে যে এই এত বড় মাপের একজন প্রতিযশা আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল,
এর কাছে আসার সুযোগটা করে দিয়েছে কে? এতদূর পর্যন্ত জামিনের জন্য ফয়সাল করে মাসুদের জামিনের জন্য এই ব্যারিস্টার কায়েসার কামালের কাছে কে নিয়ে এসেছে? একটা জিনিস তো স্পষ্ট যে পতিত যে দলটা রয়েছে তারা এই নির্বাচন বানচাল করার জন্য বিদেশ থেকে চেষ্টা করবে। তারপরে ভারতীয় যে গোয়েন্দা সংস্থা রয়েছে এরা চেষ্টা করবে, কিন্তু এই চেষ্টাটাকে বাস্তবে রূপ দিবে কে? এটা এই তাদের যে প্রচেষ্টা এটাকে এক্সিকিউট করবে কে? প্ল্যানটাকে, ডিজাইনটাকে? আমার মনে হচ্ছে যে একটা বা এই দেশের রাজনৈতিক দলগুলো বলেন আর পতিত দলের বলেন, এদের ডিজাইনগুলোকে, এদের প্ল্যানগুলোকে এক্সিকিউট করার দায়িত্ব নিয়েছে। তারা প্ল্যান করবে বাইরে বসে, ডিজাইন করবে, আর এদেশের রাজনীতিবিদরা ক্ষমতায় যাওয়ার জন্য তাদের প্ল্যানগুলোকে এক্সিকিউট করবেন, কারণ প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য। এক পক্ষ এখন রাজনীতির মাঠে, এক পক্ষ আরেক পক্ষকে ঘায়েল করার জন্য আওয়ামী লীগের ডিজাইনকে বাস্তবায়ন করবেন। আর এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা, একে তো কোন শব্দ ব্যবহার করে আমি সম্বোধন করব বুঝতে পারছি না। এ তো পুরো একটা আতেল মনে হয়। হয়তো বা তার কাছে নিউজ তিনি পেয়েছেন যে অলরেডি তারা বর্ডার ক্রস করেছেন, তখন তিনি 50 লাখ টাকা ঘোষণা করলেন যে অপরাধীকে ধরে দিতে পারলে 50 লাখ টাকা দেওয়া হবে, যে কেউ যদি ধরে দিতে পারে। কি একটা হাস্যকর! পালানোর সুযোগ করে দিয়ে যখন দেখছে যে আর কোনো সুযোগ নাই তাকে অ্যারেস্ট করার, তখন তিনি 50 লাখ টাকা ঘোষণা করছেন। বাংলাদেশের এই রাজনীতিতে যারা ন্যায়ের কথা বলবে, যারা ইনসাফের কথা বলবে, যারা স্বৈরাচার বিরোধী অবস্থান নিবে, তারাই হবে রাজনৈতিক দলের শিকার। কারণ কোনো দলই স্বৈরাচারী মনোভাব থেকে বেরিয়ে আসতে পারেনি। না পেরেছে আওয়ামী লীগ, না পেরেছে বিএনপি। আওয়ামী লীগ যখন বিএনপি যখন 91 সালে ক্ষমতায় আসলো, তখন তারা পরের বারে ক্ষমতায় থাকার জন্য প্ল্যান করলো। পরবর্তীতে আন্দোলনের মুখে তত্ত্বাবধায়ক সরকার অর্থাৎ কেয়ারটেকার গভর্নমেন্ট ফর্ম করে নির্বাচনে হেরে গেল। আবার 96 আওয়ামী লীগ আসলো, আবার একে এসে বিএনপি আসলো, আবার সেই চেষ্টা করলো বিভিন্নভাবে যে কিভাবে ক্ষমতায় দীর্ঘদিন টিকে থাকা যায়। তারপর 8 সালে ক্ষমতায় আসার পর আওয়ামী লীগ থেকে পুরো সেটাকে বাস্তবায়ন করতে সক্ষম হলো, অর্থাৎ স্বৈরাচারী যে ফর্মুলা সেটাকে একেবারে পুরোপুরি কাজে লাগালো। তো আমাদের দেশে এই স্বৈরাচারী যে মনোভাবাসম্পন্ন দল আছে, এদের বিরুদ্ধে অবস্থান নিলেই, গণতন্ত্রের সত্যিকারী গণতন্ত্রের কথা বললেই, ইনসাফের কথা বললেই, ন্যায়ের কথা বললেই তারা এই রাজনৈতিক দলের রোষানলে পড়বেন, এটা স্বাভাবিক। আর হাদি সেই ব্যক্তি যে 24-এর যে চেতনা, এই চেতনা টিকে থাকার লড়াইয়ের একমাত্র এখন বলবো সৈনিক, যে বেশি সোচ্চার। তাহলে এই সৈনিকটাকে তো আর টিকে রাখা যাবে না। এটা যেমন বিএনপির জন্য আতঙ্ক, আওয়ামী লীগের জন্য আতঙ্ক, বা অন্যান্য দলের জন্য আতঙ্ক। কারণ কোনো দলই স্বৈরাচারী মনোভাব থেকে বেরিয়ে আসতে পারেনি। হ্যাঁ, বিভিন্ন সংবাদ সংস্থা থেকে যেটা জানা গেল যে এরকম 50 জনকে, বিশেষ করে এই জুলাই যোদ্ধার সম্মুখ সারি যে নেতৃত্বে যারা ছিল, এরকম 50 জনের একটা হেড লিস্ট করা হয়েছে। অর্থাৎ যারা স্বৈরাচারের আগের স্বৈরাচার এবং স্বৈরাচারকেও হতে যাচ্ছে, এদের বিরুদ্ধে যারা অবস্থান নিতে যাচ্ছে, ঠিক তাদের একটা লিস্ট তৈরি করা হয়েছে। সো আমার যেটা মনে হয় যে জুলাইয়ের যে চেতনা, এই চেতনাটাকে বড় দলগুলো চায় না টিকে থাক। তো আমাদের দেশের এই যে
24 জুলাইয়ের পরবর্তীতে বিভিন্ন দলের আইনজীবীরা যেভাবে এই স্বৈরাচারদের আইনি সাপোর্ট দিয়ে গেছে, তাদের কাছ থেকে যে পরিমাণ অর্থ তারা নিয়েছে, এটা একেবারে অনাকাঙ্ক্ষিত, অপ্রত্যাশিত যে তারা পেশাটাকে কলঙ্কিত করেছেন। হ্যাঁ, আইনি সহায়তা পাওয়ার অধিকার সবার রয়েছে, কিন্তু সবার আগে বিবেক, সবার আগে দেশ, সবার আগে দেশের কি বলবো যে একটা স্থিতিশীল পরিবেশ সৃষ্টি করা। কিন্তু যে যেখানে সুযোগ পেয়েছে সেই তার সুযোগটাকে কাজে লাগিয়ে অর্থ ইনকাম করেছে, রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, জনগণের যে আশাকাঙ্ক্ষা তার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। ধন্যবাদ সবাইকে।